কালকের মধ্যে জামাত নিষিদ্ধ হবে জানালেন আইনমন্ত্রী। বিষয়টি প্রক্রিয়াধীন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধাপে ধাপে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। কোটা সংস্কার আন্দোলন থেকে দৃষ্টি সরাতেই জামাত নিষিদ্ধের উদ্যোগ। অভিযোগ মির্জা ফখরুলের আদালতের রায়ের আলোকে সিদ্ধান্ত জানিয়েছেন ওবায়দুল কাদের। সহিংসতায় প্রাণহানি তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার। জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী খোঁজ নিলেন আহতদের চিকিৎসার। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগে জাতিসংঘের উদ্বেগ। পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় ইইউ। শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতা ও প্রাণহানি দুঃখজনক। অভিমত হাইকোর্টের। আটক শিক্ষার্থীদের মুক্তি চেয়ে সংক্ষুব্ধ নাগরিক সমাজের আলটিমেটাম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, কালকের মধ্যেই জামাতকে নিষিদ্ধ করা হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন। কবে কখন জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন হবে সেটি স্পষ্ট করেননি তিনি। আর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ফেসবুক সহ অন্যান্য যোগাযোগ মাধ্যম কবে থেকে উন্মুক্ত হবে সেটির বিষয়ে সিদ্ধান্ত হবে বুধবার। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবারের মধ্যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হচ্ছে জামাতে ইসলামী ও ছাত্র শিবির। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার, এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। জামাত নিষিদ্ধের বিষয়সহ সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি বৈঠকে বসেন 7 মন্ত্রী। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও অংশ নেন। প্রায় 4.5 ঘন্টার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামাত নিষিদ্ধের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। সাম্প্রতিক সহিংসতায় জামাতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী এই দলটি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। তবে জামাত নিষিদ্ধের বিষয়ে দেয়া আগের বক্তব্য থেকে কিছুটা সরে আসেন আইনমন্ত্রী আনিসুল হক। না, এই কথা আমি বলি নাই, কিন্তু আজকের সিদ্ধান্তের কথা ওনার সাথে আলোচনা করে প্রক্রিয়া, কিন্তু আজকের আলোচনার মধ্যে এই কথা উঠেও নাই। না এই শুনুন, আমি তো স্পষ্ট করে বলে দিয়েছি, আইনমন্ত্রী মহোদয় আপনাদের জানিয়েছেন যেটা, সেটা প্রক্রিয়াধীন রয়েছে। 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। আমি তো সেটা আমি টাইম বলতে পারবো না, এটা প্রক্রিয়া চলছে। এটা হয়তো 1 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, একদিনে হতে পারে, 2 দিন হতে পারে, এর বেশি কিছু আমি বলতে পারবো। যেহেতু আমরা জামাত শিবির এখন সব সময় দেখা যাচ্ছে যে এই সমস্ত ধ্বংসলীলাগুলোর পিছনে তারা রয়েছে। যত জঙ্গির উত্থান হয়েছে ওর শিকড় যদি টানেন, পিছন থেকে দেখা যায় এগুলি শিবিরের সদস্য কিংবা জামাতের সদস্য। সেই জন্যই আজকে রাজনৈতিক সব দল একত্রে হয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, জননিরাপত্তাকে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই, এবং প্রাথমিক শিক্ষার জন্য যে আমাদের বিদ্যালয়গুলো আছে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই মুহূর্তে নিরাপত্তা ঝুঁকি নিরূপণ কিন্তু আমরা প্রতিদিন করছি এবং সেগুলো বিবেচনায় নিয়েই আমরা যথাসময়ে সেটা জানিয়ে দিব। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত করা বিষয়ে জানতে চাইলে আইসিটি প্রতিমন্ত্রী জানান, প্রতিষ্ঠানগুলোর কাছে চাওয়া লিখিত জবাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। আমরা টিকটক, ইউটিউব এবং ফেসবুককে তাদেরকে একটা ব্যাখ্যা প্রদানের জন্য মৌখিকভাবে লিখিতভাবে উত্তর দানের জন্য চিঠি দিয়েছিলাম, যার ফলে আগামীকালকে যেহেতু সকাল 9টা, 10টা এবং 11টায় এই 3টা প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আমরা চিঠি দিয়েছি। তাই আগামীকালকে সকাল 11টার পরে
আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাতে পারব। এদিকে বুধবার থেকে শনিবার সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলন থেকে জনদৃষ্টি সরাতেই জামাত নিষিদ্ধের বিষয়টি সামনে এনেছে ক্ষমতাসীনরা। অবিলম্বে কারফিউ প্রত্যাহার করে রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সারা দেশে নির্মমভাবে বিরোধী মত দমন করা হচ্ছে, সভা সমাবেশ নিষিদ্ধ করে মানুষের মুখ বন্ধ করা হচ্ছে, শোচনীয় পরিণতির ভয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, তাদের বাড়িতে তাদের কোনো আত্মীয় স্বজন এখন কেউ খেতে পারছে না, কারণ তাদের সামনে, চোখের সামনে তাদের ছেলে চলে গেছে, তাদের ভবিষ্যৎ চলে গেছে, তার চেয়ে সবচেয়ে প্রিয় যে জিনিসটি সেটা চলে গেছে। আপনি বলেন 2-4 বছরের বাচ্চাটা, 6 বছরের বাচ্চাটা কি, হোয়াট ইজ দ্য অ্যান্সার? রাষ্ট্রের কি উত্তর? রাষ্ট্রের জবাবটা কি? কেন তার প্রাণ গেল? কি অ্যান্সার দেবে সে? দায়িত্ব তো তার, প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করার দায়িত্ব তার। ওই কথা বললে তো চলবে না যে আমরা কি করতে পারি, বিভিন্নভাবে ঘটে গেছে জিনিসপত্র, বললে তো হবে না। ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস সিচুয়েশন, এ দায় তোমার, এ দায় তাদের দায় অবশ্যই তাদেরকে নিতে হবে। যে কথাটা আমরা বলেছি যে এই দায় স্বীকার করে তাদের চলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার এই সমস্যার সমাধান করবে। রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই শেষ করতে হবে। দে মাস্ট লিভ, এবং তাদেরকে একটা নতুন নির্বাচনের ব্যবস্থা করে নতুন জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জামাত নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব জানান, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে তার দল। যারা স্বৈরাচারী, যারা আপনার ডিক্টেটরস, যারা আপনার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না, তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে, এবং এগুলো কি তাদেরকে নিতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে। কেন এতদিন নেয়নি কেন তারা, আজকে এখন নিচ্ছে কেন? এই জন্য তাদের অনেক যুক্তি থাকবে, অনেক কথা তারা বলবে। আমরা যেই কথাগুলো বলছি এই জন্য তারা আবার অনেক কথা বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা খুব পরিষ্কার করে বলি যে আমাদের বক্তব্যে আমরা খুব পরিষ্কার, আমরা বিশ্বাস করি আপনার বহুদলীয় গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি যে যারা যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখন জনগণের দায়িত্ব হচ্ছে সেটা যে কার রাজনীতি সে গ্রহণ করবে, কার রাজনীতি সে গ্রহণ করবে না। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা, দমন নির্যাতনের পুরো দায় সরকারকে দিচ্ছে বিএনপি। অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব। দেশকে রক্ষার জন্য তাদেরকে বেরিয়ে আসতে হবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 14 দলের সিদ্ধান্ত অনুযায়ী শীঘ্রই জামাত নিষিদ্ধ করবে সরকার। কোনো নিরপরাধ শিক্ষার্থীকে আটক করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, এ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করছেন। ইমরুল কায়েসের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ, মহানগর উত্তর ও দক্ষিণ সহ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে যৌথ সভা হয়। সভার শুরুতেই কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন সময় নাশকতা ও রাষ্ট্রবিরোধী কাজ করার জন্য জামাত নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে 14 দল। 14 দলের শরিক দলসমূহের বক্তব্য, তথ্য উপাত্ত বিশ্লেষণ, দলটির অতীত ও বর্তমান কর্মকাণ্ড, বিভিন্ন সময় দেয়া আদালতের রায় ইত্যাদি বিবেচনা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে
তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা নিয়ে কথা বলছেন না। তাহলে এসব কারা ধ্বংস করলো সে প্রশ্ন করেন তিনি। বিএনপির মহাসচিব কিছুদিন ধরে নিরপরাধ শিক্ষার্থীদের আটক করা হচ্ছে, এ ব্যাপারে সরকারের নীতি সমালোচনা করতে গিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। কোন নিরপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না। কারফিউ মেনে চলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গুজবের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় প্রাণহানির ঘটনার সুষ্ঠু ও মানসম্মত তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার। এ বিষয়ে বিদেশি কারিগরি সহায়তাও নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানান, এরই মধ্যে সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে সহায়তার জন্য জাতিসংঘ আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশও এ ব্যাপারে উৎসাহ দেখিয়েছে। জার্মান রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, জার্মানিও দৃঢ় আশাবাদী যে ঘটনার স্বাধীন তদন্ত হবে। যারা দুর্বৃত্ত তারা চিহ্নিত হবে, বিচার হবে। যারা ধর্মীয় উগ্রবাদের সহযোগী তাদের ব্যাপারে জার্মানির কোনো সহানুভূতি নেই। জার্মানি বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানী ঢাকা সহ দেশব্যাপী সহিংসতায় আহতদের দেখতে বিকেলে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৫টার দিকে আহতদের দেখতে হাসপাতালে পৌঁছান প্রধানমন্ত্রী। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন তিনি। যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় আঘাতের তীব্রতা দেখে এবং আহতদের মুখ থেকে হামলার নৃশংসতার কথা শুনে প্রধানমন্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান আহতদের চিকিৎসার বিস্তারিত প্রধানমন্ত্রীকে অবহিত করেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় হতাহতদের প্রতিবাদ জানিয়ে চোখে মুখে লাল কাপড় বেঁধে মিছিল, মানববন্ধন ও পথসভা করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেফতার বন্ধের দাবি জানানো হয়েছে। বিক্ষোভের চেষ্টাকালে পঞ্চগড়ে 4 জনকে আটক করেছে পুলিশ। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়। পরে শিক্ষকরা সহিংসতার নিন্দা জানান। অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। দ্রুত সব বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে সুশাসন নিশ্চিতের দাবি জানান শিক্ষকরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সহিংসতায় হতাহতের প্রতিবাদে দুপুরে মিছিল, মানববন্ধন ও পথসভা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে তারা সমবেত হন। পরে সেখানে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেন। গণগ্রেফতার বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। কিশোরগঞ্জে সড়ক অবরোধ করে মিছিল করেছে শিক্ষার্থীরা। শহরের পুরান থানা এলাকায় বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত এই মিছিল করে তারা। এর আগে কিশোরগঞ্জ রেল স্টেশন এলাকায় জড়ো হয়। পুলিশ গিয়ে মিছিলটি সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় হতাহতের বিচার দাবিতে টাঙ্গাইলে শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় শাহীন স্কুলের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে। মিছিলটি বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শহরের বসন্তকুমারী গোপালচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর গুলির প্রতিবাদ ও বিচার দাবি করা হয়।
9 দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের সামনে যেতেই আটকে দেয় পুলিশ। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে তারা। প্রতিবাদ সমাবেশ শেষে ফেরার পথে 2 জনকে আটক করে পুলিশ। বিক্ষোভ মিছিল শুরুর আগে আরও 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোটা আন্দোলনে সহিংসতায় হতাহত ও গণগ্রেফতারের প্রতিবাদে গুলিস্তানের 0 পয়েন্ট এলাকায় একটি প্রতিবাদী গানের মিছিল পণ্ড হয়ে যায় পুলিশের বাধায়। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এই প্রতিবাদী গানের মিছিলের আয়োজন করে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার পর রাস্তায় বসে পড়েন প্রতিবাদকারীরা। রণসঙ্গীত, বিদ্রোহী কবিতা, রাস্তায় প্রতিবাদে স্লোগান লিখে প্রতিবাদ জানান ছাত্র জনতা হতাহতের, নির্যাতন ও গণগ্রেফতারের। প্রতিবাদী এসব কণ্ঠের অভিযোগ, গণতান্ত্রিক প্রতিবাদে পুলিশি বাধা তাদের অধিকার হরণ। প্রায় 4 ঘণ্টা রাস্তায় অবস্থানের পর আগামী শুক্রবার বিকেলে প্রতিবাদ মিছিলের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। আমরা যেটা করতেছি যে আমাদের পক্ষ থেকে যা সম্ভব আমরা সেটাই করতেছি। আমরা যারা প্রতিবাদী সাংস্কৃতিক কর্মী তারা সকলে একত্রিত হয়েছি। আমাদের শিল্প সংস্কৃতি কর্মী যারা, তাদের ভাষা হচ্ছে গান, তাদের ভাষা শিল্প, সেই ভাষাতে তাদেরকে কথা বলতে হবে, সেটাই জন্য আমরা পথে নামছি। আমি একজন অভিভাবক, আমার নিজের সন্তান আছে, ঘরে বসে থাকা আসলে সম্ভব হচ্ছিল না, কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আমরা যে যার মতো চেষ্টা করে প্রতিবাদ করেছি। যে পরিবেশে আমাদের শিল্পীরা কবিতা করতে পারবে, গান করতে পারবে, তার নিজের কথা বলতে পারবে, সেই পরিবেশ আমরা চাই। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেই সাথে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের খবরেও তিনি উদ্বেগ জানিয়েছেন। সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সোমবার ছাত্র বিক্ষোভ আবারও শুরু হওয়ার খবর জানতে পেরেছেন তিনি। এই পরিপ্রেক্ষিতে সবাইকে শান্ত ও সংযম প্রকাশের আহ্বান জানান। শিক্ষার্থী আন্দোলনকে ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের খবরে উদ্বেগ জানিয়ে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি গুরুত্ব আরোপ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব। সহিংসতার সব ঘটনা অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত সহ দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। এদিকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সব হত্যাকাণ্ড ও সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া দেখামাত্র গুলির নির্দেশ দেয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন ইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশে বিক্ষোভকারী, সাংবাদিক, শিশুসহ অন্য ব্যক্তিদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বহু ঘটনা ঘটেছে, যেগুলোর পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেছেন ইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান। তিনি আরও বলেন, বাংলাদেশে হাজারো মানুষকে গ্রেফতার করা হয়েছে, তারা যেন যথাযথ আইনি সুবিধা পান তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। কোটা আন্দোলনের 6 সমন্বয়কারীকে ডিবির হেফাজত থেকে মুক্তি এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এই মন্তব্য করে হাইকোর্ট। বুধবার শুনানি শেষে রিটের ব্যাপারে আদেশ দিতে পারে আদালত। আহমেদ সরওয়ারের রিপোর্ট। প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 6 সমন্বয়কারীকে মুক্তি দেয়া এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করেন 2 আইনজীবী। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানি হয়। শুনানিতে রিটের পক্ষের আইনজীবীরা বলেন, সমন্বয়কদের আটক রাখা বেআইনি। পুলিশ যখন তখন যে কাউকে গুলি করতে পারে না। এবং আমাদের আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ ক্ষোভ প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে। বিটিভির আগুনের সময়, মেট্রোর আগুনের সময় অথবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগুনের সময় সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি। গুলিগুলো চলেছে শুধুমাত্র যখন ছাত্ররা বা আন্দোলনকারীরা যখন মিছিল করছিল। এগুলোর কোনোটারই কোনো আইনগত ভিত্তি নেই এইসব মৃত্যু। এই যে ভাতের হোটেলের কথা আমরা বলি, এই ভাতের হোটেল কি এখন রিসর্ট যে আমার বাইরে থাকতে ভালো লাগছে না, আমি গেলাম ওখানে যে রিসর্টের সময় কাটিয়ে আসলাম যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে? এই দায়িত্ব কবে থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ নিয়েছে? এগুলোর কোনো উত্তর, সদুত্তর ওনারা দিতে পারছেন না এবং দিচ্ছেন না। ফলে
আমাদের বক্তব্য খুব সহজ, যে যতটা মুহূর্তে ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে এই 6 জনকে, সেটি বেআইনি। এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী। সারা আপা, তার বাবা ডক্টর কামাল হোসেন, হ্যাঁ, তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি। লিপি আপা আরও ভালো বলবেন। সেদিন সকাল 9:15 যেদিন কালকে আমরা তো এই পিটিশন দায়ের করলাম, লিপি আপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। অবশ্য রাষ্ট্রপক্ষ থেকে আদালতে জানানো হয় এত মৃত্যুর জন্য তৃতীয় পক্ষ দায়ী, আর নিরাপত্তার জন্যই সমন্বয়কদের ডিবিতে নেওয়া হয়েছে। তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে আশ্রয় নিয়েছে। এখন যদি কারো উপর অস্ত্র, কারো যদি ভয় থাকে, জীবনের হুমকি থাকে, তাকে পুলিশ প্রোটেকশন দিতে বাধ্য। যে বাচ্চা ছাদে ছিল, এটা আমরা সরকার পক্ষ সকলেই এর জন্য দুঃখিত এবং আমরা মর্মাহত। কিন্তু এই কোর্টে একটা ছাদে কিভাবে সরকারের গুলিতে মারা যাবে এ কথা কিন্তু কোনো পত্রিকায় নাই। তাহলে কে গুলি করেছে? যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে, এ কথা আমরা কোর্টকে বলেছি। আমরা দেখেছি হেলিকপ্টার থেকে গুলি হয়েছে। হেলিকপ্টার থেকে স্পেসিফিকভাবে বলেছি, বলা হয়েছে সরকার পক্ষ থেকে কোনো গুলি হয় নাই। আপনারা কি কোনো সুরতাল রিপোর্ট বা ময়নাতদন্ত রিপোর্ট পেয়েছেন যে কোন অ্যাঙ্গেল থেকে গুলি লেগেছে? সেটা তার কাছে তদন্ত হবে। এখানে ছাত্রদের পাশাপাশি সরকার দল এবং বিরোধী দল দুইটা পক্ষ যুক্ত হচ্ছে। তৃতীয় পক্ষ বলতে আপনি কাকে মিন করতেছেন? বারবার তৃতীয় পক্ষ আপনি ছাত্রর বাইরে যারা এখানে আসছে, তারা টোকাই আছে, তারা বিএনপি, জামাত, জঙ্গি, আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে, কোনো জায়গায় অস্ত্র ছিল না। 2 ঘন্টার বেশি সময় ধরে চলা শুনানিতে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক, এমনকি হট্টগোল হয়। অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা। ওনারা ওনাদের নির্ধারিত কোর্টে না থেকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন? আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি, মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি? কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে। এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে? যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন। বিচারক কয়েক দফা আপনাদেরকে থামিয়েছেন, এটি কি কারণে হয়েছিল? এটা সম্পূর্ণ অনুপ্রীত কোর্টে আমরা এই ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো কোর্ট কোনোদিন এটা কাম্য নয়। হ্যাঁ, এখন এটা একটা সেন্সিটিভ ইস্যুতে অনেক সময় অনেক ধরনের যে এটা কোনোভাবেই কাম্য নয়। ডিবির হারুনের কথিত ভাতের হোটেল নিয়ে আদালতের আজকের মনোভাবের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক সহ ডিবির হাতে আটক সকল শিক্ষার্থীকে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম বিক্ষুব্ধ নাগরিক সমাজের। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, দেশে 71-এর অবস্থার পুনরাবৃত্তি হবে এমনটা তারা আশা করেননি। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অভিভাবকদের কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। দেশের প্রত্যেকটা অঞ্চলে ব্লক রেড করে আমাদের তরুণদেরকে, কিশোরদেরকে, ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলি চালানোর কথা বলতে গিয়ে এভাবেই ক্ষোভে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল। আমি আইনের শিক্ষক। হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চেয়ে বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিবাদ সংবাদ সম্মেলনে গণমানুষের বিরুদ্ধে না দাঁড়ানোর আহ্বান জানান বিশিষ্টজনরা। অতিরিক্ত নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেওয়া থেকে শুরু করে সরাসরি প্রত্যক্ষভাবে খুনের সাথে জড়িত আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশে এভিডেন্সেস আর অ্যাবসলিউটলি ক্লিয়ার। কাজে তাদের কাছেই তো আমাদেরকে বিচার চাইতে হচ্ছে। বিচার হবে। বিচার কি হবে জানেন? বিচার হবে, কদিন পরে শুনবো যে একটা তালিকা বের প্রকাশিত হবে, অমুক অমুক কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে, এবং ব্রেকেট হবে শিক্ষার্থী আন্দোলন দমনের, সাফল্যের সাথে দমনের কারণে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হবে, যেরকম প্রাক্তন র্যাব প্রধান, পুলিশ প্রধানকে দেওয়া হয়েছিল। ছাত্ররা কি বলেছে? সরকারের পতন চাই,
ছাত্ররা কি বলেছে নতুন নির্বাচন চাই? তারা তো এগুলি বলে নাই। আপনারা এই দাবি মেনে নিচ্ছেন না কেন? সমস্যা কি? আজকে আবু সাঈদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইট পাটকেলে ফাইজলামি করেন আমাদের সাথে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ওপর চালানো নিপীড়নের বর্ণনা তুলে ধরেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। তাদের 6টার মধ্যে বের হওয়ার কথা, তাদেরকে কেন টিয়ার সেল ছুঁড়ে মেরে, আবার ছাত্রলীগের ছেলেরা অপেক্ষা করছিল তাদেরকে মারার জন্য। ধীরে ধীরে যে স্বৈরাচারী আচরণগুলো হয়েছে সেগুলো কিন্তু বলে দিয়েছে। শিক্ষার্থীরা কিন্তু সরকারকে, এখন যে সরকার আছে তাদেরকে চিনিয়ে দিয়েছে। আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের সন্তানদেরকে প্রতিদিন রাতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গায় আমরা কেউ কোনো সত্যিকারের প্রতিরোধ করে তুলতে পারছি না। এর চাইতে বড় ব্যর্থতা আমার কাছে এখন আর কিছু লাগছে না। এভাবে আমাদের সন্তানদের হত্যা করা, গ্রেফতার করা, নির্যাতন করা, এটা আমরা সহ্য করব না। সহিংসতা দমনের নামে বিরোধীমত দমন বন্ধ এবং গণমাধ্যমে অবাধ তথ্য প্রবাহ বাধাগ্রস্ত না করা সহ 11 দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। স্বাধীন, গ্রহণযোগ্য এবং বস্তুনিষ্ঠতার স্বার্থে প্রতিটি হতাহতের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অভিভাবকদের মৌন অবস্থান কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। অভিভাবকদের ঢাকা মেডিকেলের সামনে আটকে দেয়া হয়, এমনকি মেডিকেলে চিকিৎসাধীন শিক্ষার্থীদের সাথে তাদের দেখাও করতে দেয়নি পুলিশ। যে রাষ্ট্র এই আমার সন্তানকে এইভাবে হত্যা করে মারতে পারে সামান্য একটা অধিকারের আন্দোলনের জন্য, দুনিয়াতে আর কোন রাষ্ট্র আছে এরকম জঘন্য যে তার শিক্ষার্থীদের উপরে এইভাবে গুলি চালাতে পারে, এইভাবে দলীয় বাহিনী দিয়ে লেলিয়ে দিতে পারে? ন্যায়ের জন্য আপনারা, আমরা আমাদের সন্তানের পাশে অবশ্যই থাকব। এর প্রতিবাদে আরও বৃহত্তর পরিসরে কর্মসূচি দেওয়ার কথা জানান অভিভাবকরা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় শোক পালন করা হয়েছে। চট্টগ্রামে নগরীর টাইগার পাসে সিটি কর্পোরেশন কার্যালয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সিটি কর্পোরেশন কাউন্সিলর সহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। সিলেটের সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবনে দোয়া মাহফিল হয়। এতে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী সহ নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ, দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক মোহাম্মদ লুৎফুর রহমান অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার ষড়যন্ত্র তত্ত্ব, তৃতীয় পক্ষের ইন্ধন সহ নানান বয়ান তৈরি করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সংবাদ সম্মেলনে সাদা দলের আহ্বায়ক মোহাম্মদ লুৎফুর রহমান অভিযোগ করেছেন, একটি কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা জনগণের সাংবিধানিক অধিকার। এর মধ্যে ষড়যন্ত্র তত্ত্বের অবতারণার কোনো অবকাশ নেই। এই অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনকারীদের স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্রকারী আখ্যা দেয়া সরকারের অগণতান্ত্রিক ও চরম স্বৈরাচারী মানসিকতারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলন সহ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শিক্ষকদের কেবল সমর্থনই নয়, সক্রিয় অংশগ্রহণ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের উপর সন্ত্রাসীদের হামলা থেকে সাধারণ ছাত্রছাত্রীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ। অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা, জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করে গত 16 জুলাই থেকে আন্দোলন দমনের নামে শিক্ষার্থী সহ শত শত মানুষ হত্যায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও সরকার সমর্থক সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা এবং নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও একই সাথে
এ হামলায় আহত সকলের সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা করা, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও তাদেরকে গ্রেপ্তার ও হয়রানি না করা। চলমান ঘটনা নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। সন্ধ্যায় বাংলা ভিশনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। যারা গুজবটা ছড়াচ্ছে ফেসবুকে বা বিভিন্ন জায়গাগুলিতে, যদি তাদের বিরুদ্ধে কেউ যদি মানে আইনগত ব্যবস্থা নিতে চায় তারা থানায় নিতে পারবে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে এইভাবে গুজব ছড়ানো, ফেসবুকে নানা ধরনের পোস্ট দেওয়া, আপনার অসুস্থ হাসপাতালে ভর্তি, আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই যে নানা গুজবগুলো ছড়ানো হচ্ছে, এটা নিয়ে কোনো ব্যবস্থা? গুজবে কান্না দেয় ভালো, মনে হয় গুজবকেও বিশ্বাস করে না, তারপরেও আমি বিনীত অনুরোধ করবো গুজবে যেন কান্না দেয়। নরসিংদীর কারাগার থেকে পালিয়ে যাওয়া 9 জঙ্গির মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি 5 জনকে ধরতে অভিযান চলছে, জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। সাম্প্রতিক কোটা আন্দোলনকে ঘিরে জামাত শিবির অনেকেই জঙ্গির ভূমিকায় ছিল বলেও দাবি করেন তিনি। আন্দোলন বা নাশকতায় যদি তারা এই ধরনের অস্ত্রশস্ত্র তাদের হাতে থেকে যায়, তাহলে এই অস্ত্র প্রয়োগের, এই অস্ত্র ব্যবহারেরও কিন্তু সম্ভাবনা থেকে যায়। আমরা অভিযান চালাচ্ছি। আমরা যেহেতু ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা গেছে, বাকি জঙ্গিদের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে। জামাত ইসলামের শীর্ষ নেতাদের জিজ্ঞাসাবাদে যে তথ্য পেয়েছি, ইসলামী ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরের একটা অংশ উগ্রবাদে জড়িয়ে যাচ্ছে, জঙ্গি সংগঠনে যোগদান করছে। এই সুযোগে হয়তো তারা তাদের সেই পূর্বের সংগঠনের সাথে এই আন্দোলনে আসতেই পারে। এক যুগের ব্যবধানে দেশে মাছের উৎপাদন 60 ভাগ বেড়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। সকালে জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, 2010-11 অর্থ বছরে দেশে মাছের উৎপাদন ছিল 31 লাখ টন। এই উৎপাদন 2022 সালে 49 লাখ মেট্রিক টন ছাড়িয়েছে। মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মৎস্যমন্ত্রী জানান, মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবার 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দেওয়া হবে। কাল বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক প্রদান করবেন। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার পালন করা হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। প্রতিবারের মতো এবারও 30 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলবে মৎস্য সপ্তাহ। এই উপলক্ষে পোনা অবমুক্ত করা ছাড়াও র্যালি, সভা ও সেমিনারের আয়োজন থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী। শিল্পী শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন জনপ্রিয় ব্যান্ড তারকা মাইলসের লিড ভোকালিস্ট শাফিন আহমেদ। তার মৃত্যু দেশের সঙ্গীতাঙ্গনের অপূরণীয় ক্ষতি, বললেন কণ্ঠশিল্পী ও ব্যান্ড তারকারা। বাদ-জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। বিস্তারিত গ্যালমান শফির প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে মারা যান ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ। সোমবার বিকালে দেশে আসে এই মাইলস তারকার মরদেহ। মঙ্গলবার দুপুরে গুলশান আজাদ মসজিদে শিল্পীর নামাজে জানাজা হয়। আমরা একবার গাজীপুরে গিয়েছিলাম একটা রিলেটিভদের বাসায়, খুব মজা করছি, হাঁটছি, একসাথে ঘুরছি। খুব কষ্ট লাগতেছে আজকে যে চলে গেলেন। যেই পরিমাণ ডেডিকেশন ছিল ওনার, সব সময় মানে মনে প্রাণে বোধহয় মিউজিকটা গেঁথে ছিল। সেই আমি ছোটবেলা থেকে ওনাদেরকে এই গিটার থেকে, নাড়াচাড়া থেকে নিয়ে, সব এক্সপেরিমেন্ট করা থেকে নিয়ে কত কিছু, যে মানে ওনারা মনে প্রাণের শিল্পী। প্রয়াত শিল্পীকে শেষ বিদায় জানাতে সেখানে আসেন সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা। ব্যান্ড সঙ্গীতে শিল্পীর অবদানের কথা স্মরণ করেন স্বজন ও শিল্পীরা। গভীর শ্রদ্ধা জানান গুণী এই শিল্পীর প্রতি। ক্ষতি তো পূরণ করা যাবে না, যে শূন্যস্থান এটা পূরণ করবে কি, ওনার শূন্যতারে আমরা বুকে ধরে রাখবো। শাফিন ভাই তো এমন একজন শিল্পী, এমন একজন মানুষ যিনি সবার ভালোবাসার, সবার ভালো লাগার, সবার ইন্সপিরেশন। আসলে অনেক কিছু শেখার আছে। ওনারা তো এত বড় তো কেউ এমনি হয় না। যুগে যুগে আমাদের জেনারেশন, নেক্সট জেনারেশন, ওনার গান চলবেই সারা জীবন। যতদিন বাংলা গান থাকবে এই বাংলাদেশের বাইরে পৃথিবী বিশ্বব্যাপী তার অস্তিত্ব, তার গান বেঁচে থাকবে। মাইলস একটা
আমাদের জন্য উদাহরণ বাংলাদেশি ব্যান্ড সঙ্গীত। উনি একটা কমপ্লিট আসলে মিউজিশিয়ান যাকে বলে, যে বাজিয়ে গান গাওয়া, সুর করা এবং ভালো গাওয়া এবং পারফর্ম করা, একটা ব্যান্ডকে অনেক বছর লিড দেওয়া। সবাই শাফিন ভাইয়ের জন্য মানে আপনার সবার প্রার্থনায় শাফিন ভাইকে রাখবেন, কারণ উনি ছিল বাংলাদেশের আমাদের এই যে ব্যান্ড গানের যুদ্ধের একজন অগ্রজ মানুষ ছিলেন এবং উনি ফ্যান্টাস্টিক পারফর্মার ছিলেন, ফার্স্ট সময় গান গাইতেন, আমাদের আইডিয়াল ছিলেন। পরে বনানী কবরস্থানে সমাহিত করা হয় প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম ও উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ কমল দাস গুপ্তের ছোট ছেলে শাফিন আহমেদকে। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। যমুনা ব্যাংকের 23তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম। সভায় ভার্চুয়ালি যোগ দেন ব্যাংকের সকল পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। শেয়ার হোল্ডাররাও সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সভায় 2023 সালের জন্য 17.5% ক্যাশ এবং 8.5% স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এছাড়াও ব্যাংকের 2023 সালের বার্ষিক আর্থিক বিবরণী উত্থাপন করা হয়। এ সময় শেয়ার হোল্ডাররা বিভিন্ন বিষয়ে মতামত দেন ও নানান প্রস্তাব পেশ করেন। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। কালকের মধ্যে জামাত নিষিদ্ধ হবে জানালেন আইনমন্ত্রী। বিষয়টি প্রক্রিয়াধীন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধাপে ধাপে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। কোটা সংস্কার আন্দোলন থেকে দৃষ্টি সরাতে জামাত নিষিদ্ধের উদ্যোগ। অভিযোগ মির্জা ফখরুলের। আদালতের রায়ের আলোকে সিদ্ধান্ত জানিয়েছেন ওবায়দুল কাদের। সহিংসতায় প্রাণহানি তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার। জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। খোঁজ নিলেন আহতদের চিকিৎসার। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ। আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগে জাতিসংঘের উদ্বেগ। পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় ইইউ। শিক্ষার্থীদের আন্দোলনের সহিংসতা ও প্রাণহানি দুঃখজনক। অভিমত হাইকোর্টের। আটক শিক্ষার্থীদের মুক্তি চেয়ে সংক্ষুব্ধ নাগরিক সমাজের আলটিমেটাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।